জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে তারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে। একা নয়, তাদের 11 দলীয় জোটের ব্যানারে। খবরটা বেরোতেই রাজনৈতিক অঙ্গনে যেন একটা ঢিল পারল স্থির জলে। কেউ বলছে সাহসী সিদ্ধান্ত, কেউ বলছে রাজনৈতিক আত্মহত্যা। সোশ্যাল মিডিয়ায় যে ঢেউ উঠছে সেটা দেখলে মনে হয় পুরো দেশটা যেন একটা বিশাল কমেন্ট বক্সে পরিণত হয়েছে। কিন্তু হাসির আড়ালে একটা গুরুতর প্রশ্ন, সে প্রশ্নটা না তুললে এই গল্পের কোনো মানেই হয় না। রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের সাধারণ মানুষের ভোটে হয় না, হয় সংসদ সদস্যদের ভোটে। মানে যারা ইতোমধ্যে সংসদে আছেন তারাই রাষ্ট্রপতি বাছাই করেন। এখন একটা কথা মনে রাখুন, বাংলাদেশের সংবিধানে এমন একটা ধারা আছে যার নাম 70 অনুচ্ছেদ। এই ধারাটা বলে কোনো সংসদ সদস্য নিজের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না, দিলে তার সংসদ সদস্য পদই চলে যাবে। ফ্লোর ক্রসিং বলে যে জিনিসটা পৃথিবীর অনেক গণতন্ত্রে চলে, এখানে সেটা সংবিধান দিয়ে বন্ধ করে দেওয়া আছে। এবার হিসাবটা একটু মিলিয়ে দেখুন। চিন্তা করুন, সংসদে যে দলের সংখ্যাগরিষ্ঠতা আছে সেই দল যাকে রাষ্ট্রপতি করতে চায় তিনিই হবেন। অন্য দলের প্রার্থী যতজনই হোক, যত যোগ্যই হোক, ভোটের হিসাব আগেই লেখা। এটা দৌড় না, একটা অনুষ্ঠান যেখানে ফলাফল আমন্ত্রণপত্রেই ছাপা থাকে। তাহলে প্রশ্ন ওঠে, এই অনুষ্ঠানে টিকিট কেটে মঞ্চে ওঠার মানেটা কি? এখানে গল্পটা একটু জটিল, কারণ জামায়াতের সিদ্ধান্তটা একেবারে নেয়নি। সিদ্ধান্তটা 3 বার নিয়েছে। প্রথমে ভেতরে আলোচনা হয়েছিল, হ্যাঁ প্রার্থী দেওয়া যাক। তারপর দলের সাধারণ সম্পাদক পরিষ্কার বলেছেন এই নির্বাচনে প্রার্থী দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, রাষ্ট্রপতি পদটা সাংবিধানিকভাবে অলংকারিক। নির্বাচন প্রক্রিয়াটা এমন যে এতে নামার কোনো মানেই হয় না। এরপর নির্বাহী পরিষদের বৈঠক, আবার সিদ্ধান্ত চেঞ্জ হলো, প্রার্থী দেয়া হবে। একটা রাজনৈতিক দল 3 বারের মতো বদলালে বোঝা যায় ভেতরে টানাপোড়েন চলছে। কেউ ভাবছেন প্রতীকী প্রতিবাদ, কেউ ভাবছেন এতে দলের মুখ উজ্জ্বল হবে, কেউ আবার চুপি চুপি বলছেন না করলে বিএনপি রাগ করবে, করলে নিজেরা হাসি মুখের পাত্র হব। এই ত্রিমুখী চাপের ফলেই হয়তো এই ঘোষণা। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? মোটেও না। এই দলটি কিছুদিন আগে একটা ছায়া মন্ত্রিসভাও ঘোষণা করেছিল। মজার ব্যাপার হলো, কোন নেতা কোন মন্ত্রণালয়ের ছায়া দায়িত্বে সেটা তারা প্রকাশ করেনি। কেন গোপন? কারণ তারা জানে এই দেশে ট্রল কতখানি শক্তিশালী অস্ত্র। একজন মানুষের নামের পাশে যদি লেখা হয় ছায়ামন্ত্রী, তারপর যদি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, সে ছবি যদি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, তাহলে সে মানুষটার সামাজিক মর্যাদা রাতারাতি বদলে যাবে। রাজনীতিতে ট্রল আর হাসি ঠাট্টা কোনো হালকা বিষয় না। অনেকের মতে একজন দীর্ঘদিনের শাসকের পতনের ভিত গড়া হয়েছিল সেদিন থেকেই। এই ভয়টা জামায়াতের নেতৃত্ব বোঝে, তাই ছায়া মন্ত্রিসভার নাম গোপন। আর তাই রাষ্ট্রপতি প্রার্থী কে হবেন সেই নামটাও এখনো আনুষ্ঠানিকভাবে আসেনি। কিন্তু আলোচনার বাজারে অনেক নামই উঠছে। কেউ বলছেন দলের সাধারণ সম্পাদক, কেউ বলছেন সাংবাদিক সম্পাদকের নাম, রাজনৈতিক মহলে পরিচিত কণ্ঠ, কেউ বলছেন একজন সাবেক সেনা কর্মকর্তার নাম। আর এই নামটাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। কেউ বলছেন দলের একজন জ্যেষ্ঠ নেতার নাম, কেউ আরেকজনের। কেউ এখানে বাস্তবতা আছে যেটা অনেকেই বলতে চাইছেন না। যে মানুষটাকে প্রার্থী করা হবে তাকে রাজি করতে হবে, আর রাজি হওয়াটা সহজ না, কারণ তিনি জানেন জেতার কোনো সম্ভাবনা নেই। তিনি জানেন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে ঠাট্টা হবে সেটা মাসের পর মাস চলবে। একজন সম্মানিত, স্মার্ট, সামাজিক মর্যাদা সম্পন্ন মানুষ কেন স্বেচ্ছায় সে আগুনে হাত দেবেন? যিনি সত্যি যোগ্য তিনি হয়তো এগিয়ে আসবেন না, আর যিনি এগিয়ে আসবেন তার নাম ঘোষণার পরদিন থেকেই যুদ্ধ হবে সেই ঝড়, যে ঝড় থামাতে দলের সাধ্য থাকবে না। এবার ইতিহাসের পাতা একটু উল্টানো যাক, কারণ এই দেশের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী দেওয়ার নজির একেবারে শূন্য না। একবার হয়েছিল 1991 সাল। আওয়ামী লীগ তখন বিচারপতি বদরুল হককে প্রার্থী করেছিল। বিএনপির আব্দুর রহমান বিশ্বাসের কাছে তিনি হেরেছিলেন। ভোটের ব্যবধান ছিল প্রায় 80। কিন্তু সেবার একটা ভিন্ন বাস্তবতা ছিল। সংসদ ছিল ঝুলন্ত, স্বতন্ত্র সংসদ ছিল অনেক। জামায়াতের সমর্থন তখন ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারত। বিএনপি ক্ষমতায় এসেছিল জামায়াতের সহায়তায়, আবার ক্ষমতায় এসেই ছাত্র শিবিরের উপর চাপ তৈরি হয়েছিল ক্যাম্পাসগুলোতে। মানে সেবার অন্তত একটা ক্ষীণ গাণিতিক সম্ভাবনা ছিল যে কিছু একটা ঘটতে পারে। আজই 58% নেই। সদস্যদের গণিত এতটাই পরিষ্কার যে একজন স্কুলের ছাত্র বলে দিতে পারবে কে জিতবে। এখানে যে ব্যাখ্যাটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেটা হলো ছোট দল নির্বাচন করে সংগঠন বাড়ানো। সংসদ নির্বাচনে 300 আসনের প্রার্থী দিলে মাঠে মানুষের সাথে কথা বলা যায়, দাওয়াতি কাজ হয়, নতুন কর্মী তৈরি হয়, অভিজ্ঞতা হয়। সে যুক্তি সংসদ নির্বাচনের ক্ষেত্রে খাটে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন, এখানে তো জনগণের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে ভোটার হলে সংসদ সদস্যরা। এখানে পোস্টার লাগিয়ে মিছিল করে দোকানে দোকানে চা খেয়ে সংগঠন বাড়ে না। এখানে শেখার মতো নতুন কিছুও নেই। তাহলে লাভ টাকার। একটা সরকারের জন্য সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি কি জানেন?
যদি বলা হয় দেশে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, রাষ্ট্রপতি পদটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে গেল, আন্তর্জাতিক মহল, কূটনৈতিকরা, বিদেশি সংবাদ মাধ্যম সবাই একটা প্রশ্ন তুলবে, বিরোধীরা কি এতটাই দুর্বল যে রাষ্ট্রপতি নির্বাচনেও নামলো না? এই প্রশ্নটা যেন না ওঠে, তার জন্য একজন প্রতিদ্বন্দ্বী দরকার। তিনি হারবেন সেটা সবাই জানে, কিন্তু কাগজে লেখা থাকবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, ইতিহাস তৈরি হলো, গণতন্ত্রের খোলসটা রক্ষা পেল। জামায়াত যদি প্রার্থী দেয় সেই খোলসটা আরও মজবুত হবে। বিএনপি তখন বলতে পারবে, দেখুন রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, শক্তিশালী বিরোধী আছে, সরকারকে কোথাও ছাড় দেওয়া হয়নি। এই বয়ানটা ক্ষমতাসীনদের জন্য দামি, আর যে দলটি প্রার্থী দিয়ে সে বয়ান তৈরি করে দিচ্ছে তাদের হাতে কি থাকছে? কয়েক হাজার কমেন্টের ঠাট্টা। কিছু কর্মী আছেন যাদের কাজ যেন দল যাই করুক তার পক্ষে চুক্তি তৈরি করা। দল যদি প্রার্থী দেয় বলবেন দারুণ সিদ্ধান্ত, দল যদি না দেয় বলবেন আরও দারুণ সিদ্ধান্ত। এই অভ্যাসটা রাজনীতিতে নতুন না। এবার একটা সম্ভাবনার কথা বলা যাক, যেটা নিয়ে অনেকেই ফিসফিস করছেন। যদি পর্দার আড়ালে কোনো ঝড়ঝাপটা থাকে, যদি বলা হয় তোমরা একজন বড় নামকে প্রার্থী করো, শেষ মুহূর্তে আমরা সরে দাঁড়াবো, তোমাদের সমর্থন করব, যদি কোনো চমক থাকে, তাহলে কি দাঁড়ায়? একটা নির্বাচন যার ফল আগেই লেখা, একটা দল যে 3 বার সিদ্ধান্ত পাল্টে শেষে নামছে সেই নির্বাচনে। আর এই পুরো আয়োজনের মাঝে সাধারণ মানুষ কোথায়? তারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটই দিতে পারবেন না, শুধু দেখবেন, হাসবেন, চল করবেন, কয়েক সপ্তাহ পর ভুলে যাবেন। কিন্তু যে মানুষটার নাম ব্যালেটে উঠবে তিনি ভুলতে পারবেন না, তার পরিবার ভুলতে পারবে না, তার রাজনৈতিক ভবিষ্যৎ হয়তো সেই কয়েক সপ্তাহের হাসির দায়ে একেবারে বদলে যাবে। একটা কথা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যায়। রাষ্ট্রপতি পদটা বাংলাদেশের নির্বাহী ক্ষমতার কেন্দ্রে না, আসল ক্ষমতাটা প্রধানমন্ত্রীর হাতে। রাষ্ট্রপতি অনেকটা সাংবিধানিক প্রহরী, কিছু ক্ষেত্রে স্বাক্ষর, কিছু ক্ষেত্রে নিয়োগ, কিছু ক্ষেত্রে নৈতিক অবস্থান। তাই এই পদে নির্বাচন নিয়ে এত হইচই হলেও দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের হাতে তেমন পরিবর্তন আসে না। এখন আপনার কাছে প্রশ্ন, একটা নির্বাচন যদি জেতার সম্ভাবনা শূন্য হয়, যদি সংবিধানই বলে দেয় ভোট দলীয় লাইনে বাধ্যতামূলক, যদি প্রার্থী হওয়া মানে নিজেকে হাসি ঠাট্টার খোরাক করা হয়, তাহলে সেই নির্বাচনে নামার রাজনৈতিক লাভটা কি? নাকি লাভটা অন্য কারোর, আর দামটা দিচ্ছে যে নামছে সে? আরেকটা প্রশ্ন, 70 অনুচ্ছেদ নিয়ে যদি সত্যি আপত্তি থাকে, তাহলে সে আপত্তিকে মাঠে নামিয়ে আন্দোলন করা উচিত ছিল, নাকি সেই ধারার নির্বাচনে প্রার্থী দিয়ে আপত্তিটা নিজেই মিইয়ে দেওয়া উচিত? আপনি যদি জামায়াতের নেতৃত্বে থাকতেন কি করতেন? প্রার্থী দিতেন নাকি বর্জন করে রাজপথে 70 অনুচ্ছেদের বিরুদ্ধে সোচ্চার হতেন? কমেন্টে লিখুন, শুধু পক্ষ বিপক্ষ না, একটা যুক্তি দিন। কারণ এই বিতর্কটা শুধু একটা দলের সিদ্ধান্ত নিয়ে না, এটা নিয়ে যে গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিদ্বন্দ্বিতার অভিনয়, এই দুটোর ফারাক আমরা আর ধরতে পারছি কিনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাষ্ট্রপতি নির্বাচনের নাম ঘোষণা থেকে শুরু করে সংসদের সে দিনটা পর্যন্ত যা ঘটবে, সেই খেলাটার প্রতিটা চাল আমরা খুলে বলবো। কারণ যে নির্বাচনের জয়ী আগেই ঠিক, সেখানে আসল খবরের জয়ীকে সেটা না, বরং আসল খবর হলো হারতে নেমে কে কি পাচ্ছে আর কে কি হারাচ্ছে।